দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। যুদ্ধ নিয়ে নানা ধরনের হিসেব নিকেশ বিশ্লেষণ চলছে, নানা ধরনের জটিলতা এবং সংকট তৈরি হচ্ছে। তবে নতুন একটা সংকটের মুখে পড়তে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ 1973 সালের ওয়ার পাওয়ারস অ্যাক্ট অনুযায়ী যদি 60 দিনের বেশি সামরিক অভিযান পরিচালনা করতে হয়, তবে অবশ্যই প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে, যেটি আগামী কালকেই শেষ হচ্ছে। এই অবস্থায় রিপাবলিকানরা, তারা সংখ্যাগরিষ্ঠ, তারা চাইলেই অনুমোদনটা দিয়ে দিতে পারে, কিন্তু অনেক রিপাবলিকান এটি নিয়ে দ্বিধায় আছেন, তারা ভয়ে আছেন, তারা অনেকে প্রেসিডেন্টের ভয়ে মুখ খুলছেন না, অনেকে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল কি হতে পারবে সেটি চিন্তায় নিয়ে স্পষ্ট কোনো অবস্থান নিতে পারছেন না। এই অবস্থায় প্রেসিডেন্ট কি অনুমোদন ছাড়াই যুদ্ধ চালিয়ে যাবেন, নাকি তিনি অনুমোদন চাইবেন, এখন পর্যন্ত সবশেষ কোনো আপডেট নেই। তবে এর আগে বিল ক্লিন্টন এবং বারাক ওবামা তারাও কিন্তু কংগ্রেসের অনুমোদন ছাড়া বিভিন্ন সময় সামরিক অভিযান পরিচালনা করেছেন। সেই সব রেফারেন্সে ডোনাল্ড ট্রাম্প কোন পথে হাঁটবেন সেটি বোঝা যাচ্ছে না তিনি আসলে ইরানের কাছ থেকে যুদ্ধটাকে দীর্ঘায়িত করে কি চান। বৈশ্বিক তেলের বাজার যেভাবে অস্থির হয়েছে, এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন, তিনি তার উপদেষ্টাদেরকে বলছেন যে হরমুজে ব্লকেটটা তিনি লম্বা সময় ধরে রাখবেন, এবং এর বিপরীতে ইরানকে অর্থনৈতিকভাবে এমনভাবে কোণঠাসা করা হবে ইরান যাতে আর কখনো মাথা চারা দিয়ে উঠতে না পারে, এবং একই সাথে ইরান যাতে অর্থনৈতিকভাবে নিঃশেষ হয়ে যায়। আমেরিকার এক ধরনের বিশ্লেষণ আছে, জ্বালানি বিশেষজ্ঞদের এক ধরনের বিশ্লেষণ আছে, ইরানের এক ধরনের হিসেব নিকেশ আছে, যেখানে আমেরিকা মনে করছে ইরানের যদি তেল রপ্তানি বন্ধ করে দেওয়া যায়, তাদের মজুরটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে যে তারা একেবারে ধসে পড়বে। কিন্তু বিশ্লেষণ বলছে ভিন্ন কথা, এমনকি আরও 3 থেকে 4 মাসও টিকে যেতে পারে ইরান। অর্থাৎ সবকিছু মিলে প্রেসিডেন্ট কিংবা আমেরিকা যেইভাবে চিন্তা করছেন, হয়তো শেষ পর্যন্ত ফলাফলটা অঙ্কের যোগ বিয়োগ শেষে একই রকম নাও আসতে পারে। অর্থাৎ অর্থনৈতিকভাবে ইরানকে কোণঠাসা করে রাখার প্রক্রিয়াটা শেষ পর্যন্ত কাজ নাও দিতে পারে। সমাধান কি হবে সেটি নিঃসন্দেহে অনিশ্চিত। তবে এর মধ্যেই ঘরের ভিতরে যে বিষয়টি ঘটেছে সেটি হলো কংগ্রেসে অবশেষে বিল পাশ করা হয়েছে, এবং এই বিলে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন ডিপার্টমেন্টগুলো পুনরায় চালু করার একটা সুযোগ তৈরি হয়েছে। রিপাবলিকানদের কিছু বিষয় এই বিলে টিকেছে, ডেমোক্রেটরা আইসের অর্থায়ন বন্ধ করতে পেরেছে। কে শেষ পর্যন্ত হিসেব নিকেশে জিতেছে সেটিও বিশ্লেষণ করার যথেষ্ট সুযোগ আছে। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ল সোসাইটি ইউএস এর সাবেক জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে জানতে চাই, আগামী কালকে তো 1 মে, এবং যুদ্ধ সামরিক অভিযান এটির 60 দিন অতিক্রম করবে। এখন পর্যন্ত প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন চাননি, চাওয়ার কোন রকম আভাসও কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে যুদ্ধ তো তিনি পরিচালনা করবেন, বন্ধ করবেন না, এখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি। সেক্ষেত্রে কোন পথে তিনি হাঁটবেন? জি, ধন্যবাদ সবাইকে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে পাওয়ার অ্যাক্ট, যেটা ওয়ার পাওয়ার অ্যাক্ট, এটার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প লিস্ট কনসার্নড, সেই ব্যাপারটা টোটালি ইগনোর করে যাবে এবং এটা তার কাছে কোনো বিবেচ্য বিষয় হবে না। এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট। এর কারণ হচ্ছে কয়েকটা। নাম্বার ওয়ান হচ্ছে যে এই যে ওয়ার পাওয়ার অ্যাক্ট, সেটার ধার না দেরে যেমন ডোনাল্ড ট্রাম্প গিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন অলরেডি ইরানের বিরুদ্ধে, এই জন্য কিন্তু ডেমোক্রেটরা একাধিকবার চেষ্টা করেছে এর বিরুদ্ধে রেজলিউশন আনার জন্য কংগ্রেসে, কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ মোটামুটি ভোটটা হয়েছে পার্টি লাইনে। এবং সেই থেকে এক ধরনের ধারণা করে নেওয়া যায় যে ডোনাল্ড ট্রাম্পের যে সক্ষমতা যুদ্ধ পরিচালনা করার জন্য এককভাবে প্রেসিডেন্ট হিসাবে, তার পিছনে বরং যে রিপাবলিকান কংগ্রেস বলেন, সেনেট বলেন, তাদের সায় রয়েছে, তাদের সম্মতি রয়েছে, এবং এটা তারা প্রকাশ্যও বলেছে যে এরকম কিছু ডোনাল্ড ট্রাম্প মানে কোনো অন্যায় কিছু করে নাই, এটা তার বিবেচনা বোধ থেকে যে যুদ্ধটা করছে, যে পাওয়ার তিনি খাটাচ্ছেন, এটা ঠিক আছে। তো এক ধরনের তিনি
তার দলের কাছ থেকে সম্মতি পেয়ে গেছেন। এটা হলো নাম্বার ওয়ান কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে আপনি একটু নিজেই উল্লেখ করলেন যে এরকম অতীতেও প্রেসিডেন্টস রয়েছে, বিল ক্লিন্টন এবং বারাক ওবামার সময়ও 69 ডেজ পর্যন্ত এই যুদ্ধ হয়েছিল কোনো ধরনের ইয়ে ছাড়া, মানে কোনো ধরনের অনুমোদন ছাড়া। approval ছাড়া। আর 3 নম্বর কারণটা হচ্ছে যে আমেরিকাতে যে তৃতীয় যে শাখাটা আমাদের দেশের প্রশাসনের, যেটা হচ্ছে জুডিশিয়ারি এই ব্যাপারে অনেকটা গানসাই, যেটাকে বলে একটু লজ্জা পেয়ে থাকে আর কি। ঠিক যুদ্ধর ব্যাপারে এটা একটা পলিটিক্যাল ইস্যু, এই ব্যাপারে তাদের কোনো ইতিহাস নেই যে তারা এটাকে গিয়ে ইন্টারফেয়ার করে বলেছে যে পাওয়ারে একটা প্রেসিডেন্ট ভঙ্গ করেছে, এটা সে অন্যায় করেছে। তো সেইখানেও অতীতেও নেই এরকম উদাহরণ। প্লাস বর্তমানের যে আমাদের সুপ্রিম কোর্ট, এটা তো আপনি জানেন, সেটাও হচ্ছে ধরতে গেলে হচ্ছে কনজারভেটিভদের, ডোনাল্ড ট্রাম্পের অ্যাপয়েন্টেড লোকজনের যারা। তো এই 3টা পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই যে ওয়ার পাওয়ার অ্যাক্ট 73 ওইটার ধারে কাছেও তারা যাবেন না। প্লাস হচ্ছে যে চতুর্থ আরেকটা কারণ আমি বলি আমি এই কথাটা শেষ করি। এটা হচ্ছে যে এটা তো মিড টার্ম ইয়ার, আপনারা জানেন মিড টার্ম ইলেকশন ইয়ার। এখন এখানে কংগ্রেস, বিশেষ করে কংগ্রেসের ইলেকশনটা তো প্রতি 2 বছর হয়, মানে সমস্ত কংগ্রেসম্যানদের ইলেকশন কিন্তু এবার হচ্ছে নভেম্বরে। তো তাহলে বর্তমানে যে রিপাবলিকানদের পপুলারিটি, যুদ্ধের ব্যাপারে মানুষের যে অনীহা এবং যে আনপপুলার ওয়ার, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সেখানে কংগ্রেসম্যানরা এই যুদ্ধটা নিয়ে একটা কথাও বলতে আগ্রহী না। যতটা তারা মুখ লুকিয়ে রাখতে পারে এই ব্যাপারে অ্যাড্রেস না করে, ততটাই তাদের জন্য সুবিধাজনক, রিপাবলিকান কংগ্রেসম্যানদের জন্য। তো এটা হচ্ছে আরেকটা কারণ, মিড টার্ম ইলেকশন। এবং সেনেটে যে ব্যাপারটা, সেনেটেও কিন্তু 20 জন রিপাবলিকান ইলেকশন করবে এবার, আর 13 জন হচ্ছে ডেমোক্রেট। তো 20 জন তো অনেক বড় একটা নাম্বার, কারণ 1/3 সেনেট ইলেকশন হয়। তো 20 জনের যে ইলেকশন, 20 জন থেকে যদি এই আনপপুলার যুদ্ধের কারণে অথবা তারা কি পজিশন নেবে সেনেটররা, সেটার জন্য যদি 4টা সিটও হারিয়ে ফেলে, তাহলে কিন্তু মেজরিটি চলে যাবে ডেমোক্রেটদের দিকে। কংগ্রেসে যে যাবে এটা প্রায় নিশ্চিত আর কি। সেনেটে তো মাত্র মানে 53 ভার্সেস 47, 6টা সিটের ব্যবধান এখনো, এটা অনেক বড় ব্যবধান সেনেট হয়তো রিপাবলিকান ধরে রাখবে। কিন্তু আমি যেটা বলছি যে মিড টার্ম ইলেকশন, তারপরে জুডিশিয়ারি, তারপরে হচ্ছে যে ওল্ড প্রেসিডেন্ট, সব মিলে ডোনাল্ড ট্রাম্প এই ওয়ার পাওয়ার অ্যাক্টের ধারে কাছে যাবে না। এমনিতেই তিনি তার নিজের মতো করে মানে জিনিসটা তিনি একটা ব্যাখ্যা দিয়ে এটি চালিয়ে চেষ্টা করবেন। জি, কিন্তু মানে একটা বিষয় একটু আপনার কাছে বুঝে নিই, সেটা হলো রিপাবলিকানরা যে অঙ্কটা আসছে, তারা ভয় পাচ্ছে, তারা স্পষ্ট করতে পারছে না নিজেদের অবস্থান। একদিকে ভোটার, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরাগ ভাজন হতে তারা কেউ চাইছেন না, সেটি সেনেটে হোক কংগ্রেসে হোক। ডেমোক্রেটরা কেন চুপ করে আছে? তারা তো আমরা দেখেছিলাম বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার জন্য যুদ্ধের বিষয়ে। এখন এই ওয়ার পাওয়ার্স অ্যাক্ট বিষয়ে তাদেরকে তেমন কিছু বলতে শোনা যাচ্ছে না। এটিও কি মানে আমাদের বাইরে অন্য কারো স্বার্থ, তাদেরকে একটু মনোকষ্ট দিতে চায় না, আঘাত করতে চায় না, এমন কোন হিসেব আছে কিনা তাদের? এটা আমার কাছে মনে হয় ঠিক মনোকষ্টের ব্যাপার না। এটা কারণটা হচ্ছে সুই হয়ে তো আপনার কি বলে, ফালি হয়ে সুইকে বলা যায় না তোমার তোমার পিছনে ছিদ্র আছে। তাদের বারাক ওবামা এবং বিল ক্লিন্টনও তারা একই কাজ করেছে অতীতে, এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে তারা তো 2-একবার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধের ব্যাপারে যে ক্ষমতা ব্যবহার করছে সেটাকে কাটেল করার জন্য, সেখানে তারা ফেল করেছে। আরেকটা উদ্যোগ হয়তো তারা নিবে, ডেমোক্রেটরা টোটালি চুপ করে থাকবে এমন না, তাতে তাদের লাভ নেই। এই ওয়ার পাওয়ার অ্যাক্টের কথা ওরা নিয়ে আসবে সামনে, কিন্তু এটা নিয়ে খুব বেশি জবরদস্তি করবে এমন না, এবং করেও লাভ হবে এমনও না। কারণ তখন ভোটে হেরে যাবে, পার্টি লাইনে যদি আবার ভোট হয়, খুব বেশি লাভ হবে না। এই জন্য এই ব্যাপারটাতে খুব সুবিধাজনক পজিশনে ডেমোক্রেটরা আছে বলে আমার কাছে মনে হয় না। একটা সুবিধা কি তারা পাচ্ছে না? আপনার কাছে কি মনে হয় এই ইরান যুদ্ধ থেকে, অর্থাৎ রিপাবলিকানদের হারের বিষয়টা আরো অনেকটা নিশ্চিত হচ্ছে, কিংবা এটি আরো যত দীর্ঘায়িত হয়, অর্থনৈতিক সংকট আরো যত ঘনীভূত হয়, মিড টার্মে তো সেটির সুফল ডেমোক্রেটদের ঘরে যাবে, সেই কারণেও তো তাদের একটা হিসাব থাকতে পারে। জি জি, অ্যাবসলিউটলি। এবং এটা ওরা করছে না তা না, যেটা আমি বললাম, ওরা চেষ্টা করে যাচ্ছে, নাম্বার 1। তবে আমেরিকার পলিটিক্সে যেটা ঘটে, ইরানের যুদ্ধটার ব্যাপারে যতটা না ডেমোক্রেটরা মানে ক্যাশ করতে চাবে ইলেকশনে, তার থেকে হচ্ছে যে অর্থনৈতিক যে বিপর্যয়টা এই দেশে নেমে আসবে। কারণ ইরান বললে তো তারাও খুশি হওয়ার কথা। এট দ্য এন্ড অফ দ্য ডে তারা পকেট বুক ইস্যুটাকেই বেশি গুরুত্ব দেয়। কারণ হচ্ছে যুদ্ধটা যে হচ্ছে, এটা তো আমাদের গায়ে ঠিক সরাসরি আঁচটা লাগছে না। এখানে আমি যখন মার্কেটে যাই, ক্লাসে যাই,
তখন কোথাও এমন কিছু পরিবেশ আমার চোখে পড়ে না যে একটা মানুষও ব্যাপার যুদ্ধ নিয়ে শঙ্কিত, চিন্তিত, উদ্বিগ্ন আলাপ আলোচনা করছে। কারণ এর আঁচটা তাদের গায়ে সরাসরি লাগছে না। শুধু অর্থনৈতিকভাবে কিছু ক্ষতি হচ্ছে তারা যখন গ্রোসারিতে যাচ্ছে এবং গ্যাস ভরতে যাচ্ছে গাড়িতে। সুতরাং ডেমোক্রেটরা ওই ইস্যুটার উপরে বেশি জোর দিবে। কারণ হচ্ছে যুদ্ধটা আনপপুলার, এটা সত্য। এট দ্য সেম টাইম যুদ্ধটা যে হচ্ছে, তো একটা হচ্ছে আপনার রিপ্রেসিভ রেজিমের এগেনস্টে। তো এটা বেশি যদি চাপাচাপি করে তাহলে তো মানে ইট উইল অ্যাপিয়ার যে ডেমোক্রেটরা আসলে যে ইসলামিস্ট রেজিম যারা হচ্ছে নিজেদের রাইট, মানুষজনকে রাইট। খুব মানে অপারেশনে রাখে। ইরানকে যদি মোটামুটি নিঃশেষ করা যায়, কিংবা ইরানকে যদি একেবারেই একঘরে করে ফেলা যায়, তাদেরকে কোণঠাসা করে ফেলা যায়, সেটাতে ডেমোক্রেটদের খুব একটা আপত্তি থাকার তো কথা নয়, কারণ এটা তো কথা না, আমেরিকারই কথা স্বার্থ। না, কথা না, কিন্তু ডেমোক্রেটদের কিছুটা যুদ্ধের বিরুদ্ধে, কিন্তু তাদের লবিতে এই যে জুইশ লবি বা অন্যান্য লবি অনেক স্ট্রং। ইনফ্যাক্ট জুইশ যে লবিটা, ওরা কিন্তু ডেমোক্রেটিক পার্টিতে বেশি বিলং করে, যে সেনেটর বলেন, কংগ্রেসম্যান বলেন তারা। সুতরাং হ্যাঁ, তারা যুদ্ধটার বিরুদ্ধে এক ধরনের হচ্ছে আপনার ন্যায্যতার প্রশ্নে, কিন্তু আসলে জুইশ লবির যে চাপ আছে সেটাকে তো আপনি টোটালি উপেক্ষা করতে পারেন না। আর অন টপ অফ দ্যাট, ডেমোক্রেটদের ব্যাপারে আমি আগেও বলেছি যে খুব বেশি আশাবাদী আমিও হতে পারি না, কারণ তাদের মধ্যে ক্লিয়ার লিডারশিপ সেরকম দেখা যায় না যে যে এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে তারা যথেষ্ট পপুলার হয়ে উঠছে, যথেষ্ট মেসেজ তারা নিয়ে যাচ্ছে মানে জনগণের কাছে, যথেষ্ট প্রচারণা চালাচ্ছে, এটার ব্যাপারে ভোকাল হচ্ছে, এটা আমি কিন্তু সেভাবে দেখি না। সুতরাং পকেট বুক ইস্যুটাই হচ্ছে মূল ঘটনা দাঁড়াবে। তবে ডেমোক্রেটরা মুখে মুখে লিপ সার্ভিস দিবে যে যুদ্ধটার বিরুদ্ধে, এই যে পাওয়ার অ্যাক্টের পক্ষে কথা বলবে, কিন্তু খুব কতটা লাভবান হয় সেটা দেখার বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেকটুকু পরিষ্কার যে আসলে এই একটার বিষয় খুব একটা প্রেসিডেন্ট মাথা ঘামাবেন না, এবং কংগ্রেস কিংবা সেনেটর এটি নিয়ে খুব যে মাথা ঘামাবে বিষয়টি এমন নয়। এটি কাগজে কলমে আছে, সংবিধানে থাকলো, পরবর্তীতে দেখা যাবে বিষয়গুলো কি এমন একটা বিষয় দাঁড়াবে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে একটু যাই। সেটি হলো আমেরিকার প্ল্যানটা এখন পর্যন্ত অনেকটুকু পরিষ্কার যে এই মুহূর্তে আমেরিকা যেটি চাইছে সেটি হলো, মানে প্রেসিডেন্টের কথাবার্তা থেকে যেটা বিশ্লেষণ করে বোঝা যায় আর কি, কি চাইছে সেটি তো আসলে পুরোপুরি জানা যাবে না। তো সেটি হলো ইরানকে একেবারে কোণঠাসা করে রাখা, হরমুজটাতে কিংবা বন্দরগুলোতে যে অবরোধটা চলছে এটি কার্যকর থাকবে, এবং আমেরিকার ধারণা ইরান এমন একটা পর্যায়ে চলে যাবে যে তাদের যখন তেলগুলো রপ্তানি করতে পারবে না, এসে হাত পা ধরে বলবে ভাই আসেন, আপনারা যাই বলছেন তাই মেনে নেব। কিন্তু ইরান পাল্টা হুঙ্কার ছেড়ে যাচ্ছে। এটি কি মানে একটা কৌশলগত হুঙ্কার, নাকি আসলে ইরান মনে করছে তারা টিকে যাবে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। যেই প্রশ্নটা আপনি নিয়ে এসেছেন এটা আসলে আমাদের সবারই প্রশ্ন, যে আসলে আমরা দুই তরফ থেকে অনেক কথাবার্তাই শুনছি। আসলে কে সত্যি এবং কে শক্তিশালী, কার উপর যুদ্ধের ট্রাম্প কার্ড কার কাছে বেশি, ট্রাম্প কার্ড কার কাছে কম, এগুলো নিয়ে সবসময় আমরাও অ্যানালাইসিসের মধ্যে আছি। তো আমাদের প্রেসিডেন্ট এক এক সময় আমাদের এক এক কথা বলছেন। যেমন আমাদের প্রেসিডেন্ট একবার বললেন যে তিনি যুদ্ধে জিতে গেছেন, যদি জিতেই যায় তাহলে যুদ্ধ এখনো পর্যন্ত হরমুজ প্রণালী ওপেন হচ্ছে না কেন, পৃথিবীতে একটা বড় ক্রাইসিস তৈরি হতে যাচ্ছে, আমরা এখনো নীরব কেন। আবার আমরা দেখতেছি যে নো পিস নো ডিল, অর্থাৎ এমন একটা স্ট্যাটাসকোর মধ্যে আমরা আছি যে নাইদার আমরা একটা পিস ডিল হচ্ছে এখানে, না আমরা যুদ্ধ বন্ধ করতে পারতেছি। আমাদের প্রেসিডেন্ট আবার কখনো কখনো বলেন যে তিনি ওখানে সবকিছু শেষ করে দিয়েছেন, ওনাদের মিসাইল সিস্টেম শেষ করে দিয়েছেন, নেভাল সিস্টেম শেষ করে দিয়েছেন। আজকে উনি বলেছেন ওনাদের মিলিটারিও শেষ করে দিয়েছেন, এবং উনি বলছে এমনও কথা বলেন যে আমি আসলে কার সাথে ডিলটা মেক করবো, কার সাথে কথা বলবো। আবার আজকে উনি বলেছেন যে ইরান নাকি তার কাছে বেগ করছে যে তারা যেন একটা ডিলের মধ্যে, প্রেসিডেন্ট যেন তাদের সাথে একটা ডিলে পৌঁছায়। আবার এট দ্য সেম টাইম আজকে উনি আবার বলছেন যে ওনাদের তো কোনো লিডার আর নেই, আমি কার সাথে কথা বলবো, এক দুই হচ্ছে মিলিটারিও তো তাদের নেই, কথাটাও তিনি বলেছেন। তো আসলে 4-5 সপ্তাহের যুদ্ধ ওনার কথা মতো এখন আমরা 60 ডেজে গিয়ে গড়ালো, এবং এই যুদ্ধের কোনো রেজাল্ট এখনো পর্যন্ত আমরা দেখলাম না। কিন্তু এই যুদ্ধের যে ইফেক্ট, সেই ইফেক্টটা আমরা বিশ্বব্যাপী দেখছি। এখন আপনি যেটা বললেন যে হরমুজ প্রণালীতে যেই ব্লকেটটা, নেভাল ব্লকেট দেওয়া হয়েছে, ওদিকে আবার ইরান প্রথমে ওপেন করে দিয়েছিল হরমুজ প্রণালী, তারপরে আবার হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিয়েছে। এখন একটি স্ট্যাটাসকোর অবস্থার মধ্যে নিয়েছে। এই স্ট্যাটাসকো অ্যাডভান্টেজটা আসলে কার দিকে বেশি যাবে? যদি আমেরিকা দাবি করছে যে আপনি যেটা বললেন যে ইরানের রিজার্ভ শেষ হয়ে যাবে, ইরানের আজকেও প্রেসিডেন্ট বলেছে তাদের স্টেট কলাপসিং এর দিকে যাচ্ছে,
তাদের আর কিছু করার উপায় থাকবে না, অল্প কিছুদিনের মধ্যেই তারা ডিলে এসে বসতে বাধ্য হবে। অন দ্য আদার সাইড আমরা ইরানের স্পিকার এবং ইরানের যে খামেনি তার বক্তব্য থেকে আমরা আজকে জানতে পারলাম যে না, তাদের এখনো শক্তি সামর্থ্য আছে। আমরা দেখছি যে ইরানের ফরেন মিনিস্টার বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, তিনি রাশিয়ায় গেছেন, তিনি পাকিস্তানের সাথে কথা বলছেন, গালফ স্টেট গুলোর সাথে কথা বলছেন, এবং ভিতরে ভিতরে তাদেরও একটা প্রচেষ্টা রয়েছে। এবং আমরা বিভিন্ন তথ্য অনুযায়ী জানছি যে যদিও আমরা বলছি যে ইরানের ইকোনমিক কলাপস করছে এবং ইরান কান্ট্রিটাই কলাপস করবে, আমরা প্রতিদিন 500 মিলিয়ন তাদের উৎপাদন, 500 মিলিয়ন ইনকাম তাদের বন্ধ করে দিয়েছি আমরা ব্লকেট দিয়ে। কিন্তু অন দ্য আদার সাইড ইরানের যে তথ্য আমরা পাচ্ছি সেখান থেকে আমরা 4-5 মাস তারা আরো বেশি বহাল তবিয়তে টিকে যাবে অর্থনৈতিক ভাবে, তারপরে হয়তো তাদের একটা খারাপ অবস্থা আসবে। এবং তখন এই 4-5 মাস কি আমরা মানে ওয়েট করবো কিনা, এই 4 মাস ওয়েট করলে বিশ্ব অর্থনীতি কি দাঁড়াবে? অলরেডি জাতিসংঘ একটা প্রেডিকশন দিয়েছে যে বিশ্বে প্রায় 32 মিলিয়ন মানুষ একটা দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে। এশিয়া ইটসেলফ প্রায় 8 থেকে 8.5 মিলিয়ন মানুষ একটা দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে। আপনি দেখেছেন আজকের বাজারে বিগত 4 বছরের মধ্যে সবচেয়ে তেলের দাম বেশি বেড়েছে, $126 প্রতি ব্যারেল, এবং আমরা পাম্পে গিয়ে দেখলাম $4.32 করে এখন গ্যালন চলছে। এবং আপনি যদি বিভিন্ন দেশের এনার্জির অবস্থা দেখেন তাহলে খুবই ত্রাহিতারি অবস্থা, সার উৎপাদন হচ্ছে না, যার ফলে বিভিন্ন দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে উৎপাদন কমে যাবে, এবং যার ফলে একটা বিশাল ভয়াবহ দুর্ভিক্ষ, প্রায় 32 মিলিয়ন লোকের দুর্ভিক্ষ কবলে পড়ার একটা যে হুমকি তৈরি হয়েছে জাতিসংঘ বা বিশ্ব সংস্থার মতে, এটা আমরা আসলে চোখের সামনে কি আমরা দেখতে থাকবো? আমাদের কি করার কিছু নেই? আমাদের প্রেসিডেন্ট যদি চানই যে যুদ্ধ শেষ হবে, তাহলে উনি তো একদিকে কমান্ডার ইন চিফ, উনি যুদ্ধ দরকার হলে উনি চালিয়ে যান, চালিয়ে গিয়ে আপনি দরকার হলে ইরানকে দখল করেন কিংবা ইরানের নতুন নেতৃত্ব নিয়ে আসেন, অথবা আপনি বিশ্ব প্রেসিডেন্ট হিসেবে বা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আপনি হচ্ছেন ডিল মেকার, আপনি একটা ডিল বা এগ্রিমেন্ট একটা তৈরি করবেন। কিন্তু তিনি কোনো দিকেই যেতে পারছেন না। এই অবস্থায় এখন আমরা মনে করছি যে আমাদের অবস্থাই খুব দুর্বল, কারণ হচ্ছে যে ইরানের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তারা আসলেই চাঙ্গা আছে একটু মনে হচ্ছে, এবং তাদের অতীত ইতিহাস থেকেও আমরা বুঝতে পারি যে এই জাতি কখনো পরাজয় মেনে নেওয়ার জাতি না, তারা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু তারা কখনো সার্বভৌমত্ব। ইরানের এখনকার সুপ্রিম লিডার মুস্তফা খামেনি তিনি নতুন যে ভিডিওটি ছেড়েছেন, যদিও মানে তাকে দেখা যাচ্ছে না যুদ্ধ শুরুর পর থেকেই, আপনার কাছে কি মনে হয় যে তারা পারমাণবিক ইস্যুতে যে শক্ত অবস্থানটি নিচ্ছে এটির পিছনে তাদের আত্মবিশ্বাসের জায়গাটা কি? মানে আমেরিকা নিজেরা মধ্যবর্তী নির্বাচনে নিয়ে ট্রাম্প ভাবছেন, কিংবা তারা এখন পর্যন্ত সেখানে গ্রাউন্ড সোলজার পাঠাচ্ছে না, মানে তাদের শক্তির উৎসটা কোথায় আপনার কাছে কি মনে হয়? মানে আমেরিকার নিজস্ব দুর্বলতাটাকেই কি তারা তাদের শক্তি মনে করছে? না দেখেন, ইরান প্রথমত তারা তো বিশ্ব সুপার পাওয়ার না, আসলে তারা তো হচ্ছে 90 মিলিয়নের একটি দেশ, তারা তেল উৎপাদন করেই পৃথিবী থেকে, কিন্তু তাদের অ্যাডভান্টেজটা হচ্ছে তাদের সাথে কিছু পরাশক্তি রয়েছে, যেমন রাশিয়া এবং চায়না। আপনি দেখেছেন যে ইরান প্রস্তাব নিয়ে যতগুলো ইরানের বিপক্ষে যে প্রস্তাবগুলো জাতিসংঘে এসেছে সেগুলোতে কিন্তু রাশিয়া চায়না কিন্তু বরাবর ভেটো দিয়ে ইরানকে কিন্তু সেভ করছে। নট অনলি দ্যাট, আপনি জানেন যে এই যুদ্ধে লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছে চায়না এবং রাশিয়া, তারা অনেক মিলিটারি হার্ডওয়্যারও তাদেরকে দিয়েছে, এরকম তথ্য আমরা জানি। এবং রাশিয়াতে রিসেন্ট যে পররাষ্ট্রমন্ত্রী যে ভিজিটের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে রাশিয়ার সাথে একটা শক্তিশালী তাদের একটা অ্যালায়েন্স গড়ে উঠছে, চায়না, ইরান এবং রাশিয়া একটা মিত্র শক্তি হিসেবে গড়ে উঠছে, এবং এগুলোই হয়তো তাদের মধ্যে আশা দিচ্ছে। এবং তারা তো রাশিয়া এবং চায়নার কাছ থেকে, চায়না দেখেন চায়না 90% তেল আসে ইরান থেকে, তাই না? এবং চায়নার একটা প্রায় $900 বিলিয়ন কিন্তু একটা ইনভেস্টমেন্ট ইরানের মধ্যে রয়েছে এই তেল স্থাপনাগুলোতে এবং তেলের উপরে। সুতরাং চায়না তো অবশ্যই চাবে যে এই যুদ্ধে তারা বরাবর ইরানকে সাপোর্ট করুক। এই শক্তিগুলো ইরানকে জাগিয়ে রেখেছে। নট অনলি দ্যাট, সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মানুষের মনোবল। একটা দেশের আপনি নেভাল, মিলিটারি, মিসাইল ক্যাপাসিটি থেকে শুরু করে সবকিছু আপনি ধ্বংস, এয়ারপোর্ট ধ্বংস, ব্রিজ ধ্বংস করে দিয়েছেন, তারপরেও তারা পরাজয় মানছে না। এখান থেকে বুঝতে হবে যে আপনাদেরকে এই জাতি কখনো আসলে মাথা নোয়াবো না। তাদের যে মানবিক, তাদের যে শক্তি, তাদের মানসিক শক্তি, এই শক্তিটা হচ্ছে আনডিফিটেবল। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি, কারণ তারা তো মৃত্যু বরণ করতে ভয় পায় না। আপনি ফরেন মিনিস্টারের কথা শুনেছেন যে আমি যে কোনো সময় মরতে প্রস্তুত রয়েছে, তারপর তিনি হাসি মুখে কথা বলেন। তো এত দুঃসাহস নিয়ে একটা জাতি টিকে আছে শুধু তাদের সাহস এবং শক্তির উপরেই। এবং তাছাড়া তাদের পিছনে আশপাশের দেখেন, তারা কিন্তু আশপাশের দেশগুলো কিন্তু শত্রু না। আশপাশের দেশগুলো যদিও রাষ্ট্রপ্রধানরা ইরানকে সাপোর্ট করে না, কিন্তু সৌদি আরব কিংবা আশপাশের গালফ স্টেট গুলো আছে, জনগণ কিন্তু ইরানকে সাপোর্ট করে, এবং জনগণ কিন্তু চায় যে ওই অঞ্চলে যাতে অন্য কোনো দেশের পরাশক্তির যেন আধিপত্যবাদ না থাকে, বরং মুসলমানরা, মুসলিমরা নিজেরাই যেন সেই অঞ্চলকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাদের মধ্যে শান্তি স্থাপন করতে পারে, এবং কোনো পরাশক্তির হস্তক্ষেপ যাতে ওখানে না হয়। এটা কিন্তু জনগণের স্পিরিট, যদিও রাষ্ট্রের সরকারের স্পিরিট হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। তো এগুলি আলটিমেটলি ইরানের মধ্যে একটা
মনোবল এবং শক্তি তারা দাঁড় করেছে। অন দ্য আদার হ্যান্ড আপনি যেটা বললেন, মধ্যবর্তী ইলেকশন সামনে আসছে, এখন এই অবস্থায় যদি আমাদের প্রেসিডেন্ট চলতে থাকে আর যদি কিছু কয়েক মাস দেখেন, যুদ্ধ যদি কালো বন্ধ হয়, এর কিন্তু ইফেক্ট গুলো কিন্তু লম্বা সময় ধরে চলবে। অর্থাৎ মিড টার্ম ইলেকশনে কিন্তু এই যুদ্ধের একটা বড় ইফেক্ট কিন্তু পড়তে যাচ্ছে। যদিও আপনি একটু আগে ডক্টর খালিকুজ্জামানের কাছ থেকে আমরা শুনলাম যে এর যুদ্ধ আমাদের জন্য কনসার্ন না, কিন্তু পকেট আমাদের জন্য কনসার্ন। অর্থাৎ যুদ্ধের কারণে যে তেলের দাম বাড়বে, যুদ্ধের কারণে যে গ্রসারির দাম বাড়বে, এটা কিন্তু আমেরিকান মানুষ সহসা কিন্তু মেনে নেবে না। তো ইরান যদি কৌশলে যদি এই যুদ্ধ এইটাকে যদি আরো 2-4 মাস যদি এক্সটেন্ড করতে পারে, তাহলে মিড টার্মে অবশ্যই একটা ভরাডুবি ঘটবে রিপাবলিকানদের। এবং নতুন যখন কংগ্রেস তৈরি হবে, এই কংগ্রেসে এই নতুন ক্ষমতার মধ্যে দিয়ে কেবলমাত্র এই যুদ্ধটাকে একটা স্থায়ী সমাধান দিতে পারবে, এটা ইরানেরও বিশ্বাস। এবং এটা অ্যাকচুয়ালি আমরাও বিশ্বাস করি যে ডোনাল্ড ট্রাম্পের সময় এটা সম্ভব নয়, হয়তো নতুন কংগ্রেসের মধ্যে দিয়ে এটা সম্ভব হতে পারে, একটা চমৎকার পিস ডিলের। কিন্তু আব্দুল রশিদ, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো এই যুদ্ধের শুরু থেকে ইরান তাদের তুরুপের তাস হিসেবে যেটি ব্যবহার করেছে সেটি হলো হরমুজ প্রণালী। এবং তখন আমরা এটিও তাদেরকে বলতে শুনেছি যে যুদ্ধ শেষ হোক কিংবা যাই হোক না কেন, পরবর্তীতে যে কোনো দেশ এই প্রণালী দিয়ে জাহাজ যেতে হলে তাদেরকে টোল দিতে হবে, তাদের অর্থনীতি কত বিশাল আকার ধারণ করবে সে অঙ্ক অনেকে করতে শুরু করেছিলেন যে প্রতিদিন এত বিলিয়ন ডলার করে পাবেন। সেই জায়গায় ইরান কিন্তু কোনো চুক্তি ছাড়াই, অর্থাৎ শান্তি চুক্তি হয়নি, কিন্তু তারাই এখন প্রস্তাব দিয়ে বলছে আমরা হরমুজ খুলে দিতে চাই। অর্থাৎ তারা তো কিছুটা বিপাকে পড়েছেনই, না হয়তো তারা হরমুজ একেবারে টোল ছাড়া বিনা শর্তে খুলে দেওয়ার কথা তারা বলতেন না। তাদের এই বিপাকে পড়াটাই কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরেকটু আত্মবিশ্বাসী করে তুলছে যে তারা অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে যেতে যাচ্ছে? অবভিয়াসলি, অবশ্যই তাদের ইকোনমি তো ক্রাম্বলিং হচ্ছে, এটা তো সত্যি কথা। একটা দেশ এতকাল ধরে পরাশক্তির বিরুদ্ধে, ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, যেমন আমাদের এত কনফিডেন্স ছিল যে এই দেশটাকে আমরা 4-5 সপ্তাহের মধ্যে আমরা জয় করে নিব, এখানে 4-5 সপ্তাহের মধ্যে সবকিছু আমরা শেষ করে দিব। আমরা তো 4-5 সপ্তাহ পর্যন্ত যাওয়ার কথা না। আমরা দেখেছি যে আমরা পারলে আরেক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসতে পারি, আমাদের মিলিটারি পাওয়ার, আমাদের ডিপ্লোম্যাটিক পাওয়ার এত বেশি শক্তিশালী, আমাদের তো সেই কনফিডেন্সটা ছিলই। কিন্তু আমরা যেটা অবশ্যই আমরা একটা বড় ভুল করেছি, ইরানকে সঠিকভাবে ক্যালকুলেট করতে পারিনি। তবে হ্যাঁ, একটা দেশে যখন যুদ্ধ হয়, অবভিয়াসলি তাদের ব্রিটিশকে যেভাবে করে এবং তাদের যে ফ্যাসিলিটিস গুলো আছে এবং ইনস্টিটিউশন গুলো আছে, ইভেন কি তাদের নেতাদেরকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রথম দিনে প্রায় 50 জন টপ লিডারকে মেরে ফেলে দেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে অবশ্যই ইরান একটা, আমরা বাইরে থেকে আসলে ইরানে তো আর আমেরিকার মতো মত প্রকাশের স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা নেই যে আমরা এখান থেকে সাংবাদিক পাঠিয়ে গিয়ে আসলে গ্রাউন্ডের খবরগুলো নিয়ে আসবো, সেই সুযোগ তো আমাদের হচ্ছে না। তবে হ্যাঁ, এটা তো আমরা অনুমান করতেই পারি, একটা যুদ্ধ যখন চলে, একটা পরাশক্তির বিরুদ্ধে একটা ছোট শক্তি যেন যুদ্ধ যখন করে, তখন সেই রাষ্ট্রের তো অনেক ক্ষতি হয়। এবং সেই ক্ষতির থেকে আমাদের একটা কনফিডেন্স যে তারা বেশি দিন টিকতে পারবে না। অবশ্যই তাদের অবভিয়াসলি অনেক ক্ষতি হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, আপনার কাছে জানি যে ইরানের অর্থনীতি নিয়ে যে বিশ্লেষণগুলো চলছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি মনে করছেন যে তাদেরকে একমাত্র কাবু করা যাবে এখন একটা মাত্র ওয়ে, সেটা হলো তাদের অবরোধটা যদি আমরা বজায় রাখতে পারি তাহলে তারা ধসে পড়বে। এটি শেষ পর্যন্ত অর্থাৎ কতদিনে ধসে পড়বে প্রশ্নটা আসতে পারে। এটি কি আগামী 2 বছর লাগতে পারে, 3 মাস লাগতে পারে, না আগামী 3 দিনে ধসে পড়বে? এটা সরাসরি একেবারে অঙ্ক করে বলাটা কঠিন, কারণ হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত। অনেকগুলো ফ্যাক্টর এই সেন্সে, যেমন মনে করুন যে প্রথমত হচ্ছে যে ইরানের যে জিডিপি, তার 25% হচ্ছে তেল নির্ভর আর কি, বাকি 75% ওদের অন্যান্য খাত থেকে আছে, এগ্রিকালচার, তারপরে হচ্ছে এক্সপোর্ট, এরকম হ্যাঁ অনেক ধরনের বাণিজ্য ওদের অনেক দেশের সাথে আছে, যদিও ওয়েস্টার্ন ওয়ার্ল্ড স্যাংশন আছে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যে স্যাংশনটা আমেরিকা দিচ্ছে, এটা 1 বছর স্যাংশন বলছে, এই যে অবরোধ, এই অবরোধটা কি 1 বছর ধরে রাখলে আমেরিকার নিজের অর্থনীতি তো নষ্ট হচ্ছেই, কিন্তু পৃথিবীর অর্থনীতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা কি আপনি অ্যাভয়েড করতে পারবেন? কারণ আপনি মনে করুন, আমরা যদি বাংলাদেশের কথাই ধরি, আর 1 মাস 2 মাস যদি যুদ্ধটা চলে, তাহলে তো ইরান থেকে বেশি ক্ষতিগ্রস্ত আসলে বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের মতো দেশগুলো। আপনি দেখুন, আমার এক আত্মীয়, যার কাছ থেকে আমরা জানলাম যে কয়েকদিন আগে সে 24 ঘন্টা মানে লাইনে থেকে তার গাড়িতে পুরো তেল ভরতে পেরেছে। আপনি ইমাজিন করতে পারেন একটা দেশে এই যদি হয়, তাহলে আমাদের বড় মানে যে ইয়ের সিজন আসবে। এবং আমি একটা মানে অফ টপিকে বলি, আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে আপনাকে লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হবে না, আপনার হয়ে আমরা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিয়ে নেবো 24 ঘন্টার জন্য, আমাদেরকে পার ঘন্টা এত টাকা করে আপনি পে করলেই হবে। মানে এমন সিস্টেমও বাংলাদেশ এখন চালু হয়ে যাচ্ছে যে এত লম্বা লাইন, এত ভোগান্তি। কিন্তু সাফারিংটা তো আপনি ডিনাই করতে পারবেন না। জি,
অন্যদের মাধ্যমে তো আপনি 24 ঘন্টা পরেই পাচ্ছেন। একটা কথার কথা বলি, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে এই যে সারের যে সাপ্লাই, তারপরে হচ্ছে যে আপনার হিলিয়াম গ্যাসের যে সাপ্লাই, এগুলি সবই তো বন্ধ থাকছে। আরেকটা হচ্ছে যে ইরান যে এই অবরোধটা, ব্লকেটটা যেটা দিয়েছে যুক্তরাষ্ট্র, সেটাতে শুধু ইরান পর্যদস্ত হচ্ছে, নো ডাউট অ্যাবাউট দিস। $170 মিলিয়ন করে প্রতিদিন তারা লুজ করছে বলে একটা অঙ্ক আছে এক জায়গায়, 170 মিলিয়ন প্রতিদিন। এবং এটা হতে পারে আপ টু 500 মিলিয়ন যদি ইরানের ক্ষতি হয়, তাহলে আপনার সৌদি আরব, গালফের যে অন্যান্য স্টেটগুলো, তাদের কত টাকা ক্ষতি হচ্ছে প্রতিদিন। সে অবরোধ থেকে তো তারাও রেহাই পাচ্ছে না, তাই না? তাহলে আপনি পুরো গালফ স্টেটটাকে যদি আপনি ধ্বংস করে দেন, সেখানে তো আমেরিকার যথেষ্ট মানে কি বলে মিত্র শক্তি রয়েছে, তাদেরকে ধ্বংস করে তো আপনি নিজের না কেটে তো অন্যের যাত্রা আপনি ভঙ্গ কতদিন করবেন? সুতরাং হ্যাঁ, ইরানের ক্ষতি হচ্ছে, এটা কতদিন লাগবে? এখানে আরেকটা হিসাব আছে, আপনি দেখুন, এখানে আরেকটা হিসাব দেখলাম যে ইরানের 100% যে ট্যাঙ্কার, সেগুলি বন্ধ হচ্ছে না এই অবরোধের কারণে। তারা নানান ধরনের টেকনোলজিকে ফাঁকি দিয়ে এখন পর্যন্ত ওরা প্রায় 50% যাতায়াত ওরা খোলা রাখতে পেরেছে, ওই যে চায়নার সাথে, বিশেষ করে যে তাদের বাণিজ্যটা। কারণ চায়নার যে ট্যাঙ্কার, এগুলিকে তো যুক্তরাষ্ট্র পুরোপুরি গুলি করে থামিয়ে দেওয়াতে অতটা সাহস ওরা দেখায় না। তা চায়নার সাথে তো ইরানের যে এটা আর কি লেনদেনটা, সেটা কিন্তু ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে, গুপ্ত ওয়েতে কিছু কিছু চলমান আছে। এর বাইরে গিয়ে আরেকটা হিসাব আমি বলি যে ইরানের যে অর্থনীতি, সেটার জন্য তো পিছনে দাঁড়ানোর জন্য, লোন দেওয়ার জন্য, তার দুঃসময়ে তার পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে চীন দাঁড়িয়ে আছে। চীন তো তাকে অনেক টাকা লোন দিবে যে তার অর্থনীতিটাকে ধরে রাখার জন্য। এটা এমন না যে আপনি তেল উৎপাদন বন্ধ করে দিলেন, ইরানের অর্থনীতি টোটালি কোলাপস করে একের ইন্ডিয়ান জাহাজও পার হয়েছে, ইন্ডিয়ান জাহাজও পার হয়েছে, চাইনিজ জাহাজ পার হয়েছে, কিছু ইরানি জাহাজ পার হচ্ছে। আর যেটা বললাম যে আমেরিকাতে আজকে $4.39 হচ্ছে গ্যালন। এটা যদি $200 হয়ে যায় প্রতি ব্যারেল 120-এর এগেনস্টে, তাহলে আমাদের গ্যাসোলিনের দাম হবে $7 থেকে $8 পার গ্যালন। এটা কি আমেরিকাতে মেনে নিবে? ইউরোপ মেনে নিবে? এশিয়ার যে আপনার মিত্র শক্তিগুলো, যখন মানুষ লম্বা লম্বা জার্নি গুলো করবেন, এক স্টেট থেকে অন্য স্টেটে যাবেন, বেড়াতে যাবেন, অনেক বেশি তেল মানে উইন্টারের তুলনায় প্রয়োজন হয় সামারে। হয়, অ্যাবসলিউটলি। সুতরাং আমি যেটা বলছি, হ্যাঁ, ইরান পর্যদস্ত হচ্ছে, সাথে কিন্তু আপনার মিত্র শক্তি যারা, এমনকি যারা মিত্র শক্তি না, বাংলাদেশের মতো তৃতীয় শক্তি, সমস্ত পৃথিবীটাই এক ধরনের মানে দুঃস্বপ্নের সামনাসামনি গিয়ে দাঁড়াচ্ছে। তো এর জন্য তো অনেক রিপারকেশন হবে, পৃথিবীতে এটা নিয়ে কথা হবে, সমালোচনা হবে, ইউএস এর বিরুদ্ধে মানুষ রুখিয়ে দাঁড়াবে সারা পৃথিবীতেই। সেটা ইউএস এর পলিটিক্যাল ক্লাউডের জন্য ভালো না। সব মিলিয়ে কোনো অবস্থাতে এটা মাসের পর মাস কিংবা 6 মাস ধরে যুদ্ধটা চলতে পারে না। সামথিং উইল কাম আউট অফ ইট ভেরি সুন, উইদিন এ ম্যাটার অফ মান্থ, এটা আমি মনে করি। এই ক্ষেত্রে একটা সম্ভাবনার কথা আপনার কাছ থেকে জানি, সেটা হলো যে আগামী 11 জুন বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে, ফিফা বিশ্বকাপ, এবং ইরান আমেরিকাতে 15 জুন খেলবে, যেটি আজকে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন। তিনি বলেছেন লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও। তো 15 জুন যদি লস অ্যাঞ্জেলসে তাদের প্রথম ম্যাচটি, যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে হবে ইরানের, তো সেক্ষেত্রে এমন তো খুবই আশঙ্কা কম হওয়ার কথা যে একটা দেশের সাথে যুদ্ধ চলছে, তখন খেলাটা চলছে, মানে এটা কি একটা ডেডলাইন হতে পারে কিংবা তারিখ হতে পারে যে 11 জুনের আগে যুদ্ধটা বন্ধ হবে? এটা একটা খুব ভালো কথা বলেছেন। এটা ডেডলাইন হতে পারে কিনা আমি জানি না, কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু ভিতরে ভিতরে চেষ্টা করেছে ইরানকে বাদ দেওয়ারও। এখন বলছে লেট দেম প্লে, কিন্তু তারা কিন্তু প্রপোজ করেছিল ইটালিকে যে তোমরা এই স্পটে খেলো, আমরা ইরানকে বাদ দিয়ে দেব। ইটালির যে প্রাইম মিনিস্টার মানে জর্জিয়া মেলোনি, তিনি খুব শক্তভাবে জিনিসটাকে প্রতিবাদ করেছে, এই অন্যায় কাজে আমরা লিপ্ত হব না, এটা কেন আমরা করতে যাব। তো সুতরাং এখন না পেরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে লেট দেম প্লে। সুতরাং পৃথিবীর যে আপনি যে বললেন খেলাধুলা তো একটা বিশাল বড় একটা কালচারাল ইভেন্ট, পুরো ওয়ার্ল্ডের তখন হাইপ থাকে ফুটবলের, পুরো ওয়ার্ল্ডের হাইপ থাকে। সুতরাং পৃথিবীর মানুষকে আপনি খেপিয়ে দেবেন এই যে ইরানের ব্যাপারে নানান ধরনের খারাপ ধরনের ডিসিশন নিয়ে তাদের খেলতে না দিয়ে, সেটা ওরা করতে যাবে না, করার চেষ্টা করেছিল, যাবে না। সুতরাং 11 জুন সরাসরি কোনো ডেডলাইন কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যেন এই যে কিছুটা বরফ বলতে শুরু করেছে। যেমন ইরান বলছে যে আমরা হরমুজ প্রণালী খুলে দিব, তোমরা ব্লকেটটা অন্তত সরাও, তারপরে অন্যান্য আলোচনায় আমরা আসি।
অন্য আলোচনায় আসবে, এখানে একটা দর কষাকষি হচ্ছে। আমেরিকা বলছে 20 বছরের জন্য কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট হতে পারবে না, ইরান বলছে 5 বছর আমরা রাজি আছি। আবার মোস্তফা খামেনি বলছে যে না, নিউক্লিয়ার যে ক্যাপাবিলিটি এবং মিসাইল ক্যাপাবিলিটি আমরা কোনোদিনও গিভ আপ করবো না। আরেকটা জিনিস দেখুন, এই যে মাসের পর মাস ধরে এক ধরনের আপনার ইয়েটা চলছে, সিজফায়ার, সেখানে ইরান কিন্তু বসে নেই। তারা কিন্তু নিউক্লিয়ার বম যাতে বানাতে পারে সেই লক্ষ্যে যে তারা ভিতরে কাজ করে যাচ্ছে, এটা আমার মিনিমাম কোনো আমার সন্দেহ নেই। ইভেন তাদের মিসাইল এবং ড্রোন যেগুলো খরচ হয়ে গিয়েছিল, এটা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ নেই। এবং এমনও হতে পারে তারা যদি মনে করুন যে ইয়ের আর কি উত্তর কোরিয়ার সাহায্য নিয়ে, এবং এই যে রাশিয়াতে গিয়ে একটা ওরা একটা ইয়ে করে আসলো, ভ্রমণ করে আসলো, এগুলি তো কোনো বেনাইন ধরনের ভ্রমণ না। এখানে অনেক কিছু ঘটে, অনেক আলোচনা হয় যে তোমরা কতদূর আমাদের পিছিয়ে দাঁড়াবা। এমনও হতে পারে, আমি বলছি না হয়েই যাবে, 1-2 মাসের মধ্যে ওরা যদি একটা নিউক্লিয়ার টেস্টিং করে ফেলে ইরান, তাহলে তো ওদের জন্য ডিটারেন্স তৈরি হয়ে গেল নর্থ কোরিয়ার মতো। তখন তো তাকে বাধ্য করতে পারবেন না যে চুক্তি ইয়েতে বসার জন্য। সুতরাং এখানে 1-2 মাসের মধ্যে সামথিং মাস্ট হ্যাপেন, এটা হচ্ছে আমার ক্যালকুলেশন সব মিলিয়ে আর কি। এইভাবে একটা দেশ, একটা দুনিয়া চলতে পারে না, কারণ এটা সবার জন্য ডেট্রিমেন্টাল হয়ে উঠছে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনিও একটু বলার চেষ্টা করছিলেন, সেটা হলো ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর, এবং পরবর্তীতে দেখেছি আমাদের প্রেসিডেন্টও রাশিয়ার প্রেসিডেন্টের সাথে টেলিফোনে কথা বলেছেন। ইরান বলা হচ্ছে যে ইরানকে হয়তো সরাসরি অস্ত্র রাশিয়া দিচ্ছে না, কিন্তু রাশিয়া কূটনৈতিকভাবে ইন্টারন্যাশনালি এমন একটা সাপোর্ট দিচ্ছে যেটার কারণে ইরান নিজেদেরকে কোনোভাবেই দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। রাশিয়া যুক্ত হয়ে যাওয়া এই শান্তি প্রক্রিয়া হয়তো সামনের দিনে আমরা দেখবো যে সরাসরি তাদের আরো বেশি সংশ্লিষ্টতা বাড়ছে। এটি ইরানকে কতটা শক্তিশালী করবে, আমেরিকাকে কতটা দুর্বল করবে? ধন্যবাদ। এটা তো আমাদেরকে ভবিষ্যতে বলে দিবে যে হাউ থিংস প্লে আউট ইন দ্য ফিউচার, এন্ড দেন উইল ক্যান গেট দিস অ্যাবসলিউট প্রেডিকশন যে আমাদের আসলে ভবিষ্যতে কি হবে। বাট সো ফার আমাদের ক্ষুদ্র মানে মাইন্ডে যে আমরা প্রেডিকশন করতে পারি সেটা হচ্ছে বিশ্ব ওয়ার্ল্ড অর্ডারের একটা ব্যাপক পরিবর্তন আসবে। অর্থাৎ বিশ্ব নেতৃত্ব কোথায় যাবে সেটা অবশ্য আমরা এখন বলতে পারবো না, কারণ বিশ্ব নেতৃত্ব এখনো আমেরিকার হাতে আছে এবং আমেরিকার সব দিক দিয়েই এখন শক্তিশালী। বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকার ডলার শক্তিশালী, ডিপ্লোম্যাসি শক্তিশালী, আমাদের 800 মিলিটারি বেজ রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, এখনো পেট্রো ডলার হিসেবে আমাদের ডলারকে ইউজ করা হয়, এবং আমাদের সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট এগুলোর সাথে কেউ এখনো পর্যন্ত ধারে কাছে নেই। আমাদের শিক্ষা এবং অন্যান্য দিকেও অনেকেই আমাদের ধারে কাছে নেই, ইভেন সোশ্যাল মিডিয়ার দিক দিয়েও আমাদের কাছে ধারে কাছে কেউ নেই। সুতরাং আমরা নেতৃত্ব তো আমাদের আমেরিকার চলবেই। এখন কথা হচ্ছে যে এই নেতৃত্বটা দুর্বল হবে কিনা, সেটাই হচ্ছে শঙ্কার জায়গা। যদি, যেটা ডক্টর খালিকও যেমন বললেন, আমিও সেই প্রেডিকশনটা করি যে যদি এর মধ্যে ইরান কোনোভাবে পারমাণবিক শক্তির একটা পরীক্ষা চালিয়ে বসে এবং সে একটা ডিটারেন্ট জায়গায় চলে যায় নর্থ কোরিয়ার মতো, তাহলে কিন্তু এটা পৃথিবীতে একটা ভিন্ন অক্ষ শক্তি তৈরি করবে রাশিয়া, চায়না এবং ইরানের মধ্যে, এবং উত্তর কোরিয়াকে সাথে হয়তো নিয়ে। এবং এটা কিন্তু একটা নতুন কোল্ড ওয়ারের জন্ম দিবে। একটা কোল্ড ওয়ারকে শেষ করতে আমেরিকায় প্রায় $13 ট্রিলিয়ন খরচ করতে হয়েছিল, এবং এই কোল্ড ওয়ারকে আমেরিকা কতকাল ট্যাকল দিতে পারবে একা, যেখানে আমেরিকা প্রায় জনবিচ্ছিন্ন বলা যেতে পারে পৃথিবীতে। নেটো আমাদের সাথে নাই, ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমাদের সাথে নাই, সব দেশের সাথে আমাদের কোনো না কোনো ভাবে কনফ্লিক্ট হচ্ছে। আমরা কেমন যেন একটা বিশ্ব দরবারে যেন আমরা কোথায় যেন একটু একঘরে হয়ে যাচ্ছি। তো এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তো অবশ্যই বিশ্বে আমেরিকার নেতৃত্বের একটা বড় প্রভাব, দুর্বলতা তো তৈরি হবে, এটা তো আমাদের কাছে মনে হচ্ছে। হাওয়েভার এখন কথা হচ্ছে, দেখেন আপনি এই যুদ্ধের ফলে যে ইফেক্ট গুলো পড়েছে, যেটা ডক্টর খালিকও যেমনও বললেন যে ট্রাম্প শুধুমাত্র ব্লকেটটা দেওয়ার ফলে ইরানের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ইরান কিন্তু হরমুজ ওপেন করে দিয়েছিল, আমরা গিয়ে ব্লকেটটা, নেভাল ব্লকেটটা দিয়েছি যাতে ইরানের কোনো পোর্টস থেকে কোনো ধরনের কোনো শিপ যেন আসতে না পারে। তো এর মধ্যে দিয়ে আসলে মানে ইরানের মধ্যে দিয়ে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আমেরিকার মধ্যে দিয়ে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? ইরানের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়তো হচ্ছে আমেরিকা, কিন্তু আমেরিকার নেভাল ব্লকেটের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বিশ্ব। এবং যেটা জাতিসংঘের প্রেডিকশন, আমি যেটা 32 মিলিয়ন মানুষ যদি দুর্ভিক্ষের সম্মুখীন হতে যায়, তাহলে এই রাষ্ট্রগুলো কি আসলে আমেরিকার প্রতি খুব একটা নতজানু নীতি প্রকাশ করবে বা আমেরিকার শক্তির সাথে থাকবে? চায়নার সাথে এখন অনেকেই তাল মিলানো শুরু করেছে, ইউরোপ পর্যন্ত চায়নার কাছে যাচ্ছে, কানাডা পর্যন্ত চায়নার কাছে যাচ্ছে, এখন আফ্রিকার দেশগুলো চায়নার কাছে যাচ্ছে। তো একটা তো আমেরিকার পরাশক্তির তো একটা চ্যালেঞ্জ অবশ্যই আসবে। এবং দেখেন এটার আরো অনেক ছিটেফোঁটা এফেক্ট কিন্তু আছে, শুধুমাত্র দাম বা ইকোনমি না। আপনি দেখেছেন আমাদের ব্রিটেনে একটা ঘটনা ঘটেছে, সেখানে 2 জন ইহুদিকে স্টাবিং করা হয়েছে এবং তারা আহত হয়েছে। এবং এটাও কিন্তু এখানে ঘটনা থেকে আপনি বিচ্ছিন্ন করে দেখতে পারবেন। এরকম ছোটখাটো ঘটনা কিন্তু অনেক ঘটবে, কারণ আমরা তো মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখছে আসলে কি হচ্ছে।
যখন সিজ ফায়ার চলছে তখনও লেবাননের মধ্যে মানে গুলি বর্ষণ করা হচ্ছে, আজকেও লেবাননে 9 জনকে মারা গেছে। সিজ ফায়ারের মধ্যে দিয়ে প্যালেস্টাইনের সাথে সিজ ফায়ার চলছে, তত প্যালেস্টাইনের প্রায় 2,500 মানুষ এই সিজ ফায়ারের মধ্যে ইসরায়েল মেরে ফেলেছে। এবং ইসরায়েলও কিন্তু একটা নেভাল ব্লকেট দিয়েছে গাজার চারিদিকে, যার ফলে কোনো ফ্লোটিলা খাবার নিয়ে কোনো শিপ বাইরে থেকে ঢুকতে পারছে না। গাজার মানুষরা পানির কষ্টে পাচ্ছে, খাদ্য কষ্টে পাচ্ছে। এগুলো তো সারা পৃথিবী দেখছে। এবং আপনি দেখছেন যে অক্টোবর 7 পর এই পর্যন্ত 72,000-এর বেশি মানুষ গাজাতে মারা গেছে, মোর দেন লক্ষ মানুষ সেখানে আহত হয়েছে। তো বিশ্ব বিবেক তো একটা বলে একটা কথা আছে, শুধুমাত্র শক্তি দিয়ে তো মানে আপনি শক্তি দেখালেই তো হবে না। আপনি যদি বিশ্ব পালস ধরতে না পারেন, ছোট ছোট রাষ্ট্রগুলো যদি এর কারণে সাফার হয়, মানুষ সোশ্যাল মিডিয়া দেখে যদি মানুষের হৃদয় যদি কেঁপে ওঠে, তাহলে তো অবশ্যই বিশ্বের নেতৃত্ব আমরা হারানোর একটা চ্যালেঞ্জের মধ্যে যাব। ইভেন কি খোদ আমেরিকাতে দেখেন আপনি, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন কোথায় চলে গেছে। 67% মানে একটা সার্ভেতে দেখা যাচ্ছে তার এখন সমর্থন তার বিপক্ষে। তো তাহলে এইভাবে যদি যায়, এটা রিপাবলিকান পার্টি হিসেবে পার্টিরও ক্ষতি করবে, প্রেসিডেন্টের ক্ষতি করবে, ওভারঅল সারা পৃথিবীতে একটা বড় ধরনের ক্ষতি করতে যাচ্ছে। তো এরকমই অবস্থায় ইরান অ্যাডভান্টেজ নিতে পারবে কিনা? আমি মনে করি হ্যাঁ, ইরান যদি পারমাণবিক সক্ষমতা তৈরি করে ফেলে এবং এই বৈতরণী যদি উতরায় যায়, এই চ্যালেঞ্জ যদি কোনোভাবে এখান থেকে বাইরে হয়ে আসতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ইরান কিন্তু একটা রিজনাল বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। এবং মানুষ কিন্তু আসলে যে কোনো মূল্যেই ঠেকানোর চেষ্টা করা হবে, মানে হ্যাঁ, এবং আপনি ইন্টেলিজেন্স কোনোভাবেই এটি করতে দেবেন মুসলিম না। দেশগুলোর মধ্যে ইরানের সুপেরিয়রিটি অনেক বেড়ে যাবে, ইরানের আধিপত্যবাদ অনেক বেড়ে যাবে, এবং ইরান অনেক কিছুতেই মধ্যপ্রাচ্যে ইনভলভ হবে। বিশেষ করে আপনার লেবাননে হেজবুল্লাহ এবং ইসরায়েল, ওই বিষয়গুলোতে ইরানের কিন্তু অনেক শক্তি অনেক বেশি বেড়ে যাবে, এবং এটা বিশ্বকে আসলে কোথায় নিয়ে যাবে এটাও আমাদের অপেক্ষা করে দেখতে হবে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, একেবারে শেষ দিকে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, কংগ্রেসে যে ভোটাভুটিটা হয়েছে এটি তো দীর্ঘদিন ধরে ঝুলেছিল, শেষ পর্যন্ত একটা সমাধান পৌঁছানো গিয়েছে, রিপাবলিকানরা কিছুটা ছাড় দিয়েছে, ডেমোক্রেটদের এক ধরনের বিজয় হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত এক ধরনের সমঝোতাও করেছে। পুরো বিষয়টি যদি একটু বিশ্লেষণ করে আমরা শুনি যে এর ফলে কি ঘটতে যাচ্ছে, কিংবা কোন ঝামেলা থেকে আমরা উদ্ধার হলাম, কোন ঝামেলায় পড়তে যাচ্ছি। জি, এটা খুব সংক্ষিপ্ত ভাবে যে ভোটাভুটিটা হলো, তাতে করে ডেফিনেটলি বিজয় যেটা হয়েছে ছোটখাটো, সেটা অবশ্যই ডেমোক্রেটদের। কারণ ডেমোক্রেটরা চেয়েছিল, ডিএইচএস তো আমাদের মানে এই দেশের একটা খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা সংস্থা, তাদেরকে তো আপনি ফান্ডের বাইরে রাখতে পারেন না। কিন্তু তাদের ডেমোক্রেটদের মূল দাবিটা কি ছিল, যে আইস যে অমানবিকভাবে হ্যান্ডেল করছে বিভিন্ন জিনিস, সুতরাং আইসকে যাতে কিছুটা চাপে রাখা যায়। এখন আইসের যে ইয়েটা আর কি কম্পোনেন্টটা, সেটার ফান্ডিং আপাতত বাদ দিয়ে এটাকে পাস করা হয়েছে। তবে এটা এই আপাত দৃষ্টিতে ডেফিনেটলি ডেমোক্রেট এখানে জয়ী হয়েছে, কারণ কিন্তু এটাতে এই যে ইয়েটা আর কি, এই টাসলটা, তাতে করে আসলে কারোরই খুব বেশি লাভ নাই। কারণ হোমল্যান্ড সিকিউরিটি যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো পুরো দেশের জাতীয় সক্ষমতাই দুর্বল হয়ে যাবে। সুতরাং এটাকে ফান্ড আপনার করতে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। তবে এখানে একটা শোডাউন হয়েছে, এই শোডাউনে ডেমোক্রেটরা জিতে এসছে বলে আমার ধারণা, কারণ তারা রিপাবলিকানদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আইসের যে ফান্ডিংটা এটা আপাতত বন্ধ রাখতে পেরেছে। তবে তাতে করে যদি আরো কিছু কম্প্রোমাইজ হয়, যে আইস আরো মানবিক হবে, এত বেশি মানে এরকম ভাবে চড়াও হবে না মানুষজনের উপর, তো এই জাতীয় জিনিসগুলো নিয়ে আরো দরকার খুশি হবে। এবং এটা তো কোনো পার্মানেন্ট কোনো সলিউশন না, এটা একটা স্টপ গ্যাপ টাইপের একটা আর কি, একটা মেজার নেওয়া হয়েছে। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনি একটু যদি যোগ করেন যে রিপাবলিকানদের মধ্যে রক্ষণশীল কিংবা তাদের মধ্যে এক ধরনের মত পার্থক্য দেখা গেছে, যেটি শেষ পর্যন্ত স্পিকার মাইক জনসনকেও সমঝোতা করতে হয়েছে। এটি কি সামনের দিনগুলোতে ডেমোক্রেটদেরকে এই আভাস দিচ্ছে যে তারা যদি স্ট্রংলি কোন একটা অবস্থান নিতে পারেন, যেটি শেষ পর্যন্ত এখানে নিয়েছেন, তাহলে তারা আরো কিছু দাবি দাওয়া আদায় করে নিতে পারবেন? হ্যাঁ, অবভিয়াসলি দেখেন, ডেমোক্র্যাটরা তো আসলে যদি স্ট্রং পজিশনে নেয় অনেক কিছুই কিন্তু আদায় করা সম্ভব, এবং জনগণের সেন্টিমেন্টও তারা তাদের পক্ষে নিয়ে যেতে পারে। বাট দ্য ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে কি, যে ডেমোক্র্যাটের মধ্যে আসলে কারিশমাটিক লিডার নাই। আপনি যে লিডারগুলো দেখছেন, চাক শুমার কিংবা হাকিম জেফরি বা অন্যান্য যে লিডারগুলো রয়েছে, এদের মধ্যে আমরা আসলে সেই কারিশমা খুঁজে পাই না। অর্থাৎ নতুন কিছু বলা, নতুন একটা ডাইরেকশন দেওয়া, নতুন মানে জনগণকে উদ্বেলিত করা, বার্নি স্যান্ডার্সের মতো কাঁপানো কোনো বক্তব্য দেওয়া, এরকম লিডার কিন্তু ডেমোক্র্যাটদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে ট্রাম্প কার্ড অনেক ছিল, যেগুলো তারা প্লে করে কিন্তু অনেক আগে এই কাজগুলো করতে পারতেন। তবে আমি ডক্টর খালিকুজ্জামানের সাথে একমত যে হ্যাঁ, এখানে ডেমোক্র্যাটদেরই জয় হয়েছে। 75 ডেজ ধরে হোমল্যান্ড সিকিউরিটির যারা স্টাফরা এতদিন ধরে তারা পেচেক পাচ্ছিল না,
তাদের জীবনের অবস্থা আপনি চিন্তা করেন, তাদের চুলা ঠিক মতো চলেছে কিনা, তাদের স্টুডেন্ট লোন দিতে হয়েছে, তাদের অনেক কষ্ট কিন্তু গেছে। এবং এটা কিন্তু হয়েছে শুধুমাত্র রিপাবলিকানের কারণে। এবং এমন একটা প্রতিষ্ঠান মধ্যে দিয়ে, যে প্রতিষ্ঠানের ফান্ড হচ্ছে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বর্ডার ফান্ড, এবং আইসের পিছনে প্রায় 30 থেকে 32 বিলিয়ন ডলার বাৎসরিক বাজেটে আমরা খরচ করেছি। অথচ বিনিময়ে আমরা কি পেয়েছি? বিনিময়ে আমরা দেখেছি অনেক ডিটেনশন, অন্যায়ভাবে গ্রিন কার্ড হোল্ডারদেরকে পর্যন্ত যেখানে সেখানে অ্যাটাক করা, মানে ধরা হয়েছে, ধরে নিয়ে গিয়েছে। ইভন কি আমরা রাস্তায় দেখেছি কিভাবে করে গুলি করে আমেরিকানদের মেরেছে, এবং আমেরিকান জনগণ কিন্তু ফুঁসে উঠেছে। সুতরাং এটা একটা আনপপুলার একটা ইনস্টিটিউশন এখন এই মুহূর্তে পরিণত হয়েছে, বাংলাদেশের র্যাবের মতো। হয়তো এটাও এখন চেঞ্জ হবে, এটা ড্রেসও হয়তো ভবিষ্যতে চেঞ্জ হবে। তবে হ্যাঁ, এটা অবশ্যই ডেমোক্র্যাটদের একটা বিজয়। ডেমোক্র্যাটরা যদি এইভাবে করে রোল প্লে করতে পারে এবং জনগণের সেন্টিমেন্টটাকে যদি তারা কাজে লাগাতে পারে, এবং তাদের কংগ্রেসে যদি তাদের সঠিক দায়িত্বটা পালন করতে পারে, তাহলে শুধু বিজয়ী না, এই ধরনের অনেক ছোটখাটো বিজয় তারা নিয়ে আসতে পারবে। দেখেন, যেমন আপনি ওয়ার পাওয়ার অ্যাক্টের কথা বললেন, এখন ওয়ার পাওয়ার অ্যাক্টটা যদি আগামী দিনের মধ্যে যদি কংগ্রেসের কাছ থেকে যদি অ্যাপ্রুভ করা না হয়, তাহলে এটাও কিন্তু একটা রিপাবলিকানদের জন্য একটা অশনি সংকেত হয়ে দাঁড়াবে। অর্থাৎ ডেমোক্রেটরা কিন্তু এটা নিয়েও জনগণকে অনেক কিছু বলতে পারবে, নতুন বিল নিয়ে আসতে পারবে, এবং এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে তার যুদ্ধের লিগালিটি কিন্তু চ্যালেঞ্জ করে। এখন এই কাজগুলো যদি ডেমোক্র্যাটরা যদি সূক্ষ্মভাবে করতে পারে, তাহলে অবশ্যই মিড টার্ম তাদের জন্য একটা বিশাল বিজয় আসতে পারে। আর যদি এগুলো সূক্ষ্মভাবে করতে না পারে, তাহলে কিন্তু মিড টার্ম আমরা জানি না কি দিকে হবে। তবে সোফার আমরা আশা করি যে আগামী মিড টার্মে ডেমোক্র্যাটদের জয় হবে এবং নতুন দিগন্তে নতুন ভাবে বিশ্ব শান্তির পথে অগ্রসর হবে। একেবারে শেষ প্রশ্নটি রাখতে চাই প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। সেটি হলো, আমরা আলোচনায় বারবার এই বিষয়টি তুলছি যে ডেমোক্রেটদের মধ্যে কোনো ক্যারিসমেটিক লিডার নেই। আপনি বুঝছেন, আমি বুঝতেছি, অ্যাডভোকেট আব্দুর রশিদ ভাই বুঝতেছেন, সবাই তো আমরা বুঝতেছি যে তাদের মধ্যে ক্যারিসমেটিক কোনো লিডার নেই, কিংবা তারা কোনো লিডারশিপ দেখাতে পারছে না। কিন্তু ডেমোক্রেটিক একটা থিঙ্ক ট্যাঙ্ক তো আছে, ওবামা থেকে শুরু করে অনেকেই তো সেখানে কাজ করার সুযোগ আছে। মানে তারা কেন ভাবছেন না একজন লিডারকে আমি সামনে নিয়ে আসি, যিনি 2028 নির্বাচনে ডেমোক্রেটদেরকে আশা দেখাবেন, আমেরিকানদেরকে আশা দেখাবেন? তারা এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ কি আপনার চোখে পড়ছে? না, সেরকম পড়ছে না। এবং পড়ছে না যে এই জন্য এটাকে আপনি আর্টিফিশিয়ালি দেশের লিডার আপনি বানাতে পারেন না। এই দেশের যে সিস্টেমটা, এর কারণ হচ্ছে, যেমন বাংলাদেশের কথা যদি বলি, কাকে আপনি পার্টিতে উপরের স্তরে রাখছেন সেটা মানুষের কাছে বাংলাদেশে ভিজিবল হয়ে ওঠে, যে কাকে আপনি জেনারেল সেক্রেটারি বানালেন দলের, হ্যাঁ, সেই লোকটা হয়তো আলটিমেটলি প্রাইম মিনিস্টার হবে বা এরকম। কিন্তু আমেরিকার সিস্টেমটা তেমন না। এখানে হচ্ছে আপনাকে কাজের মাধ্যমে মানুষের কাছে ভিজিবল হয়ে উঠতে হবে নিজে নিজে, কারণ তাকেও প্রাইমারি ফেস করতে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। তো প্রাইমারিতে গিয়ে কিন্তু জিনিসটা আসলে প্রকৃত অর্থে কে লিডার হবে, এটা প্রাইমারিতে গিয়ে আসলে বেরিয়ে আসে এই দেশের যে কালচার। তো সেই অনুপাতে আমার মনে হচ্ছে যে ডেমোক্রেটদের মানে যেমন মনে করেন যে গ্যাভিন নিউসাম বা এই জাতীয় লোকেরা, এই যে মিড টার্ম ইলেকশনে যদি ডেমোক্রেটরা একটা ভালো ফল দেখাতে পারে, এটা একটা প্রণোদনা হিসেবে কাজ করবে, একটা ইম্পেটাস হিসেবে কাজ করবে, একটা উদ্দীপনা হিসেবে কাজ করবে। তখন ডেফিনেটলি নতুন লিডারশিপ আস্তে আস্তে বেরিয়ে আসবে। তো আমি যেটা বললাম যে এখানে পলিটিক্যাল স্ট্রাকচারটাই এমন যে আসলে একজনকে আপনি পার্টি থেকে আর্টিফিশিয়ালি প্রমোট করতে পারেন না, কারণ তাকে শেষ পর্যন্ত দেখা যায় যে প্রাইমারিতে গিয়ে, যেমন মনে করুন বারাক ওবামা, কেউ কি জানতো যে সে পার্টিতে কোনো ভূমিকায় আছে, যে সে সরাসরি প্রাইমারিতে পাস করে চলে আসবে, এরকম তো কেউ চিন্তাও করে নাই কখনো, তাই না? পার্টি এসেলনে তার তো তেমন কোনো জায়গায় ছিল না। তো এরকম ভাবেই আমার ধারণা যে ডেমোক্রেটদেরও একজন ক্যারিজমেটিক লিডার, বিশেষ করে কেভিন নিউসাম বা এই জাতীয় লিডার 2028 ইলেকশনের আগে, অর্থাৎ 27 শুরুতে গিয়ে ডেফিনেটলি এটা ভিজিবল হতে শুরু করবে বলে আমি মনে করি। অ্যাটলিস্ট সেটা কামালা হ্যারিস হবেন না, এটা তো মোটামুটি কামালা হ্যারিস হবে না বলে আমার ধারণা। কারণ এইভাবে হেরে যাওয়া লোককে আসলে মানুষেরা এই দেশে বিশেষ করে সিম্পেথি ভোট সেভাবে খুব বেশি দেয় না। একমাত্র আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাই না? কিন্তু সেটা তো অন্য কারণে, কারণ এখানে যে পুরা পলিটিক্যাল ইয়েটা কালচারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই দেশে, এই জন্য। কিন্তু আদারওয়াইজ আমার ধারণা যে কামালা হ্যারিসের কোনো চান্স নেই। তবে ডেমোক্রেটিক লিডাররা যে বেরিয়ে আসবে না, এটা আমি মনে করি না। বেরিয়ে আসবে, তবে 2027 থেকে আমাদের ফলো করতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।